বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। রক্তাক্ত ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিকৃষ্ট প্রচেষ্টা ইরানকে রক্তলাল করছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই সফল হবে না, কারণ মুসলিম শক্তিধর দেশ ইরান এর থেকেও বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের হাতে এসেছে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, বিক্ষোভে রক্তাক্ত ইরান, হারালো প্রায় 2000 প্রাণ। এরপর জানিয়ে দেব, ট্রাম্প প্রশাসন এখনো ইরানের উপর হামলার কথা বিবেচনা করছে। একদিকে ইরানের জনগণ ক্ষেপে উঠেছে, সেই মুহূর্তেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে যাচ্ছে। এরপর জানাবো, ইরানের বিক্ষোভের পেছনে বিদেশি শক্তি, দাবি করছে মুসলিম অন্যতম শক্তিধর দেশ তুরস্ক। এদিকে জানিয়ে দেব, ইরানে অভিযান চালিয়ে মার্কিন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের দাবি। এদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি উড়িয়ে দিল জার্মানি। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশের জন্য এক দারুণ সুখবর। পাকিস্তান, তুরস্ক, সৌদির সামরিক জোটে যোগ দিচ্ছে কি বাংলাদেশ? বাংলাদেশ যদি এই মুসলিম শক্তিধর দেশগুলোর সাথে যোগদান করে, তাহলে শক্তিশালী হয়ে উঠবে। ভারতকে আর তোয়াক্কা করবে না বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। বিক্ষোভে রক্তাক্ত ইরান, হারালো প্রায় 2000 প্রাণ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। দেশটির একজন কর্মকর্তা এই তথ্য বার্তা সংস্থার রয়টার্সকে নিশ্চিত করেছেন। তবে এ সময় আটক বা আহত হয়েছেন কতজন তা জানাননি। মঙ্গলবার 13 জানুয়ারি নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য দায়ী সন্ত্রাসীরা। তবে নিহতদের মধ্যে কারা বিক্ষোভকারী আর কারা নিরাপত্তা বাহিনীর সদস্য, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত মন্তব্য করেননি। নির্দিষ্ট করে কোনো পক্ষজও দোষ দেননি। মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস 80-র দশকে ইরানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে এখনকার অবস্থা তুলনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের উপর যে গণমৃত্যুদণ্ড বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে তা অত্যন্ত ভয়াবহ। গত 2 সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে 9 কোটি মানুষের দেশটিতে রাজধানী তেহরান সহ কয়েক ডজন শহরে কয়েক লাখ মানুষ রাজপথে নেমে এসেছে। নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়ন ও শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া সত্ত্বেও বিক্ষোভকারীরা দমে না গিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান চাইছে। ট্রাম্প প্রশাসন এখনও ইরানের ওপর হামলার কথা বিবেচনা করছে। ট্রাম্প প্রশাসন ইরানকে সামরিক হামলার হুমকি দেওয়া চালিয়ে যাওয়ার পাশাপাশি আঘাত হানার প্রস্তুতিও নিয়ে চলেছে। ইরানের সরকার ব্যাপক বিক্ষোভের মুখে ক্রমবর্ধমান চাপে থাকা অবস্থায় দেশটিতে আঘাত হানার বাস্তবতা বিবেচনা করে দেখছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তারা জানিয়েছে, বিবেচনা করা অনেকগুলো বিকল্পের মধ্যে বিমান হামলা অন্যতম। ট্রাম্প প্রশাসন ইরানকে সামরিক হামলার হুমকি দেওয়া চালিয়ে যাওয়ার পাশাপাশি আঘাত হানার প্রস্তুতিও নিয়ে চলেছে, জানিয়েছে আল জাজিরা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সোমবার বলেছেন, কূটনীতি সবসময় প্রথম বিকল্প, কিন্তু সামরিক হামলার পরিকল্পনা বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, যে বিষয়টিতে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই ভালো তা হল তিনি সবসময় সব বিকল্পগুলো সামনে রাখেন, আর বিমান হামলা এগুলোর মধ্যে হতে পারে। কমান্ডার ইন চিফের জন্য টেবিলে অনেকগুলো বিকল্প উপস্থাপন করা হয়েছে। ব্যাপক বিক্ষোভ ও দাঙ্গায় উত্তাল হয়ে আছে ইরান। গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী দমনপীড়ন শুরু করেছে। এতে 600-এরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে খবর। ইরানের কর্তৃপক্ষ বলছে, দাঙ্গায় নিরাপত্তা বাহিনীরও বহু সংখ্যক সদস্য নিহত হয়েছেন। ইরান জুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় দাবিকৃত নিহতের সংখ্যা যাচাই করা খুব কঠিন হয়ে পড়েছে বলে আল জাজিরা জানিয়েছে। ইরানের বিক্ষোভের পেছনে বিদেশি শক্তি, দাবি তুরস্কের। ইরান জুড়ে চলমান বিক্ষোভ পরিস্থিতি তুরস্ক সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।
আঙ্কারার আশঙ্কা এই বিক্ষোভ থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। যদিও দীর্ঘদিন ধরে ইরান ও তুরস্ক আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, তবু ইরানের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষা তুরস্কের কাছে অগ্রাধিকার বলে জানিয়েছে দেশটি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, বর্তমান বিক্ষোভের কারণে ইরান সরকারের পতন ঘটবে এমনটা তারা মনে করেন না। তার মতে এবারের আন্দোলন ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে হওয়া বিক্ষোভের তুলনায় ছোট আকারের। তবে কিছু বিশ্লেষক ফিদানের সঙ্গে একমত নন। তাদের দাবি ১৯৯৯ সালের পর ইরানে এত বড় আকারের বিক্ষোভ আর দেখা যায়নি। বিশেষ করে তরুণদের ব্যাপক অংশগ্রহণ এবারের আন্দোলনকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। ফিদান মনে করেন, ইরান গত ৩ দশকে নেওয়া উচ্চাকাঙ্ক্ষী আঞ্চলিক ও বৈশ্বিক নীতির মূল্য এখন দিচ্ছে। এসব নীতির কারণে পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে দুর্বল করেছে। এর প্রভাব সরাসরি পড়েছে তরুণ প্রজন্মের জীবনে, যারা মূল্যস্ফীতি ও বেকারত্বের সমস্যায় ভুগছে। তিনি বলেন, বিক্ষোভকারীদের বড় অংশ তরুণ, যারা সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিচ্ছে। তার আশা, ইরান সরকার সেই বার্তা বুঝতে পারবে। বিক্ষোভের পেছনের শক্তি নিয়েও মন্তব্য করেন ফিদান। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইরান সরকারকে অস্থিতিশীল করতে এই আন্দোলনে প্রভাব বিস্তার করছে। ফিদানের দাবি, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি জনগণকে সরকার বিরোধী আন্দোলনে উৎসাহ দিচ্ছে। তুরস্কের এই মন্তব্য ইরানের অভ্যন্তরীণ আন্দোলনের আন্তর্জাতিক প্রভাব এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নকে আরও স্পষ্ট করছে। বিশেষজ্ঞরা মনে করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এই ধরনের পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। ইরানে অভিযান চালিয়ে মার্কিন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের দাবি। ইরানের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি তল্লাশির সময় যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। তাদের ভাষ্য অনুযায়ী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গোপনে এসব অস্ত্র আবাসিক ভবনগুলোতে লুকিয়ে রেখেছিল। রাষ্ট্রীয় গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাম্প্রতিক অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ডিভাইস। এসব সরঞ্জাম বিক্ষোভের আড়ালে সহিংস কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে তাদের ধারণা। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন, সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের নির্দেশনা দিতে বিদেশ থেকে দেওয়া ফোন কলের অডিও রেকর্ডিং সরকারের হাতে রয়েছে। তার অভিযোগ, দেশের বাইরে থেকে আন্দোলনকারীদের উস্কানি ও দিক নির্দেশনা দেওয়া হচ্ছিল। চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে এ ধরনের অভিযোগ নতুন করে সামনে এলো। এরই মধ্যে দেশটির কর্তৃপক্ষ বারবার বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলছে। একই সঙ্গে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কাও বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা। তবে ইরানের ক্ষমতাসীনরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো ধরনের বিদেশি আগ্রাসন মোকাবেলায় দেশটি সম্পূর্ণ প্রস্তুত। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি উড়িয়ে দিল জার্মানি। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই আর্কটিক ভূখণ্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক হুমকির পরও জার্মানি মনে করছে এমন কোনো বাস্তব ঝুঁকি নেই। স্থানীয় সময় সোমবার ১২ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেন, গ্রিনল্যান্ডে একতরফা সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র যে সত্যিই ভাবছে এমন কোনো ইঙ্গিত তিনি পাননি। খবর এএফপির। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর ওয়াডেফুল বলেন, আমি মনে করি আর্কটিক অঞ্চলে উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবারই একটি যৌথ স্বার্থ রয়েছে এবং আমরা সেটিই করব। ওয়াডেফুল জানান, ন্যাটো বর্তমানে এ বিষয়ে আরও নির্দিষ্ট পরিকল্পনা তৈরির প্রক্রিয়ায় রয়েছে, যা যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করা হবে। পাকিস্তান তুরস্ক সৌদির সামরিক জোটে যোগ দিচ্ছে কি বাংলাদেশ? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে গঠিত হতে যাওয়া একটি উদীয়মান শক্তিশালী সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে আন্তর্জাতিক মহলে এখন জোর গুঞ্জন চলছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যে নতুন মেরুকরণ শুরু হয়েছে, এই সামরিক অংশীদারিত্ব তারই একটি বড় প্রতিফলন হতে পারে বলে মনে করা হচ্ছে। এই সামরিক জোটের মূল ভিত্তি মূলত ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির আদলে তৈরি এই চুক্তিতে বলা হয়েছে, কোনো এক দেশের ওপর আক্রমণ মানেই তা জোটের অন্য দেশের ওপর আক্রমণ হিসাবে গণ্য হবে। ২০২৬ সালের শুরুর দিকের তথ্য অনুযায়ী ন্যাটোর অন্যতম প্রধান শক্তি তুরস্ক এই জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত করেছে।
এখন বাংলাদেশ যদি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় তবে সৌদি আরবের অর্থশক্তি এবং পাকিস্তান ও তুরস্কের বিশাল সামরিক সক্ষমতার সমন্বয়ে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে একটি অপরাজেয় নিরাপত্তা বলয় তৈরি হবে। বাংলাদেশের সামরিক বাহিনী পাকিস্তানের এই সৌদি মডেল প্রতিরক্ষা চুক্তির বিষয়ে গভীর আগ্রহ দেখিয়েছে। গত 1 বছরে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক এবং সফর বহুগুণ বেড়েছে। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফরকালে অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া পাকিস্তান দ্রুততম সময়ে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এই জোটের মাধ্যমে কেবল সরঞ্জাম কেনা নয়, বরং সামরিক গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং যৌথ সামরিক মহড়ার মতো ক্ষেত্রেও বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে।